আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েল হামাস যুদ্ধের সর্বশেষ আপডেট, গাজার ৮০% বাড়ি বসবাসের অযোগ্য। এরপর জানাবো নীরবে নতুন রাস্তা বানিয়ে গাজাকে দুভাগ করল ইসরায়েল। এদিকে হিটলার মুসোলিনির পাশে নাম লেখাচ্ছেন নেতানিয়াহু, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার গাজায় রোজার আগে যুদ্ধবিরতি নিয়ে সুর বদলালেন বাইডেন। জানাবো কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ভয়াবহ হামলার দাবি ইয়েমেনের হুথিদের। এরপর থাকবে বাইডেন ট্রাম্প নয়, তৃতীয় পক্ষ উত্থানের সম্ভাবনা জোরালো হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি। গাজার ৮০% বাড়ি বসবাসের অযোগ্য। গত বছর ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। ইসরায়েলে এই বর্বরতায় উপত্যকাটির প্রায় ৮০ ভাগ বসতি বাস অযোগ্য হয়ে পড়েছে। এই তথ্য দিয়েছেন গণমাধ্যম কার্যালয় প্রধান সালামে মারুফ। তিনি বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের কোনো আশ্রয় বা খাবার নেই বললেই চলে। মারুফ আরও বলেছেন, যুদ্ধের ৫ মাসে গাজার ৮০% বাড়িঘর বসবাসে অযোগ্য হয়ে পড়েছে এবং ১,২০,০০০ পরিবার দুর্ভিক্ষে ভুগছে। গাজায় গত ২৪ ঘন্টায় ১০ বার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৮২ জন ফিলিস্তিনি। এর মধ্যে খান ইউনিসের ২০ জন আর সেন্ট্রাল গাজার ছিল ১০ জন। আর এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩১,০০০। পশ্চিম তীর থেকে আরও ১৫ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সম্প্রসারণের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নীরবে নতুন রাস্তা বানিয়ে গাজাকে দুভাগ করল ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার মাঝ বরাবর নতুন একটি রাস্তা তৈরি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রাস্তাটি গাজার পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে বিষয়টি। ইসরায়েলের দাবি, পণ্য ও ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। কিন্তু অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি হয়তো স্থায়ী অবকাঠামো হতে পারে। তাদের আশঙ্কা, রাস্তাটিকে হয়তো একটি প্রাচীর হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেন ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাসস্থানে ফিরে যেতে না পারেন। এরই চলমান যুদ্ধ শেষ হওয়ার পরেও গাজার নিয়ন্ত্রণ ধরে রাখার ব্যাপারে ইসরায়েলি পরিকল্পনা অংশ হতে পারে। নতুন রাস্তাটি নাহাল আজ কিদবোজের কাছে ইসরায়েল গাজার সীমান্ত প্রাচীর থেকে শুরু হয়েছে। এটি গাজার উপর দিয়ে পশ্চিমে উপকূলীয় এলাকায় গিয়ে শেষ হয়েছে। যদিও ছোট আরও অনেক রাস্তা রয়েছে যেগুলো গাজার পূর্ব ও পশ্চিমাঞ্চলকে যুক্ত করেছে, তবে ইসরায়েলের তৈরি করা নতুন রাস্তাটি একেবারে সোজাসুজি গিয়ে ফিলিস্তিনি এলাকাটিকে দুভাগে ভাগ করেছে। রাস্তাটির সঙ্গে সালাহ আল দিন এবং আল রশিদ সড়কের সংযোগ রয়েছে। এই দুটি রাস্তা গাজা সড়ক নেটওয়ার্কের মূল ধমনির মতো কাজ করে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজার বিষয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন, যেখানে ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে। নবনির্মিত রাস্তাটি গাজা নিয়ে ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কৌশল নিয়ে বিতর্ক আবারও উস্কে দেবে বলে ধারণা করা হচ্ছে। হিটলার মুসোলিনির পাশে নাম লেখাচ্ছেন নেতানিয়াহু, বললেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার, স্ট্যালিন ও মুসোলিনির সাথে তুলনা করেছেন। তিনি গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেছেন। শনিবার ইস্তাম্বুলে এক বক্তৃতা এরদোগান বলেছেন, নেতানিয়াহু এবং তার প্রশাসন গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করার মাধ্যমে হিটলার, মুসোলিনি ও স্ট্যালিনের পাশে তাদের নাম লেখাচ্ছেন। তিনি তাদেরকে আজকের দিনের নাৎসি হিসেবে অভিহিত করেছেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছেন এরদোগান। তিনি ইতোপূর্বে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযুক্ত করেছেন। তিনি তার বক্তৃতায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করতে অস্বীকার করে বলেছেন, তুরস্ক দৃঢ়ভাবে হামাস এবং এর নেতাদের সমর্থন করে। তিনি বলেন, কেউ আমাদেরকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে পারবে না। তুরস্ক এমন এক দেশ যে খোলাখুলিভাবে হামাস নেতাদের সাথে কথা বলে এবং দৃঢ়ভাবে তাদের সমর্থন করে। গাজায় রোজার আগের যুদ্ধবিরতি নিয়ে সুর বদলালেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে একটি চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। ফিলাডেলফিয়ায় গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেছেন বাইডেন। এ সময় বাইডেন যুদ্ধবিরতি না হলে পূর্ব জেরুজালেমে সহিংসতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে বাইডেন রোজা শুরুর আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকরে তার প্রত্যাশার কথা বলেছিলেন। বাইডেন সতর্ক করে বলেছিলেন, পবিত্র রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি না হলে খুবই বিপজ্জনক পরিস্থিতি হবে।
বাইডেন আরও বলেছিলেন, যুদ্ধবিরতির চুক্তি গ্রহণের বিষয়টি হামাসের উপর নির্ভর করছে। তার কথায় রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে। যদি বর্তমান পরিস্থিতি রমজানেও চলতে থাকে, ইসরায়েল ও জেরুজালেমের অবস্থা খুব বিপজ্জনক হতে পারে। চন্দ্র মাসের উপর নির্ভর করে 10 বা 11 মার্চ রমজান মাস শুরু হবে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের নজিবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী শাসক সংগঠন হামাস। জবাবে ওই দিন থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি হুথিদের। এবার লোহিত সাগরে একটি মার্কিন বাণিজ্য জাহাজ ও কয়েকটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। হুথি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী 2টি মানসম্পন্ন অভিযানে একটি জাহাজ ও কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে। লোহিত সাগর ও ইডেন উপসাগরে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র ও 37টি ড্রোন ব্যবহার করার কথা জানিয়েছেন হুথি মুখপাত্র তার ভিডিও বিবৃতিতে জানান, প্রথম হামলায় মার্কিন জাহাজ প্রোপেল ফরচুনে এডেন উপসাগরে আঘাত আনা হয়। এই হামলায় বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত ও এডেন উপসাগরে অবস্থান করা বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে, যাতে 37টি ড্রোন ব্যবহার করার কথা জানিয়েছেন সারি। হুথি মুখপাত্রের দাবি, এই অভিযান দুটি চূড়ান্তভাবে সফল হয়েছে। এ সময় ইয়েমেনের জনগণকেও তাদের প্রতি সমর্থন জানানোর জন্য ধন্যবাদ দিয়েছেন সারি। তিনি বলেছেন, গাজা ইসরায়েল আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আরব ও লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে হুথি যোদ্ধারা। বাইডেন ট্রাম্প নয়, তৃতীয় পক্ষ উত্থানের সম্ভাবনা জোরালো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ও ট্রাম্পকে নিয়ে দোলাচলের মধ্যে তৃতীয় পক্ষ ও স্বতন্ত্র প্রার্থীদের গ্রহণযোগ্যতা ক্রমেই জোরালো হয়ে উঠেছে। ভোটারদেরও সেদিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন 3 ব্যক্তির লড়াই রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বয়স বেশি হয় ও ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে নিজ ভূমিকা নিয়ে ডেমোক্র্যাটদের অনেকেই বাইডেনের উপর ক্ষুব্ধ। সে কারণে সুপার টুইস্টেডে বড় জয় পেলেও তা খুব একটা উদযাপন করতে পারছেন না তিনি। অন্যদিকে বর্তমানে ইতিহাসে সবচেয়ে বেশি মাত্রা বিভক্ত হয়ে পড়া রিপাবলিকান পার্টিকে ট্রাম্প আদৌ ঐক্যবদ্ধ করতে পারবেন কিনা তা নিয়ে দলটির সমর্থকদের অনেকেই সন্দিহান। এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যে দলীয় বাছাই পর্বের ভোট হয়েছে তাতে দেখা গেছে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে নিয়ে দলের মধ্যে ঐক্য নেই। সাউথ ক্যারোলাইনা, আওয়াইয়া ও নিউ হ্যাম্পশায়ারের ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের প্রায় 2/3 থেকে 3/4 বুথ ফেরত জরিপে স্পষ্ট করে দিয়েছেন যে ট্রাম্প তাদের ভোট পাবেন না। যুক্তরাষ্ট্রের সুপার টুইস্টেতে নিজ নিজ দলের প্রাথমিক বাছাই পর্ব, প্রাইমারি ও ককাস ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দুজনেই বেশ স্বস্তির জয় পেয়েছেন। এতে দলীয় মনোনয়নের দৌড়ে অনেকখানি এগিয়ে গেছেন ট্রাম্প ও বাইডেন। প্রাথমিক বাছাই এমন জয়ের মধ্য দিয়ে 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মতোই আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনে এই দুই নেতার মধ্যেই মূল লড়াইটা হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, বাছাই পর্বে সাফল্যের আড়ালে কিছু সমস্যা ঢাকা পড়েছে। শেষ পর্যন্ত হোয়াইট হাউসের দৌড়ে দুজনের উপরই এসব সমস্যা প্রভাব ফেলবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি। পাকিস্তান পিপলস পার্টি পিপিপি কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। 68 বছর বয়সী আসিফ আলী প্রেসিডেন্ট পদে নওয়াজ শরীফের পিএমএলএন এবং পিপিপি এর যৌথ প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তার বিরুদ্ধে লড়েছিলেন সুন্নি ইত্তেহাদুল কাউন্সিলের মাহমুদ খান আচাকজাই। সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদ ও 4টি প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যরা নতুন প্রেসিডেন্টকে নির্বাচন করেছেন। ব্যবসায়ী থেকে রাজনীতি আসা আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ছিলেন। বেনজির বোমা হামলায় নিহত হওয়ার পর আসিফ রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে আসিফ আলী জারদারি 255টি ভোট পেয়েছেন। অপরদিকে তার বিরোধী প্রার্থী পেয়েছেন 119টি ভোট। আসিফ আলী বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভির স্থলাভিষিক্ত হবেন। গত বছর আরিফ আল প্রেসিডেন্ট মেয়াদের সময়সীমা শেষ হয়ে যায়। তবে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ গঠিত না হয় তিনি আর 1 বছর এ দায়িত্ব পালন করেন। জারদারি এর আগে 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। জারদারির বিরুদ্ধে নির্বাচন করা আচাকজাই পাশতুয়ানখোয়া মিল্লি আওয়ামী পার্টির প্রধান। তবে তিনি সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের হয়ে নির্বাচন করেছেন। এই দলের ব্যানারেই জাতীয় পরিষদে যোগ দিয়েছেন ইমরান খানের পিটিআই স্বতন্ত্র প্রার্থীরা। ইমরান খানের দলের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে আচাকজাইকে ভোট দিয়েছেন।